আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক পুরনো একটা আমার নিজস্ব জীবনের একটা ব্যক্তিগত একটা ঘটনা দিয়ে বরং শুরু করি। এটা আমার নিজের ঘটনা না, আমি সে সময় যে জায়গায় চাকরি করতাম সেই অফিসের নিউজ সংক্রান্ত একটা ঘটনা। এটা 2001 সালের শুরুর দিকের কথা বলছি। আওয়ামী লীগের শেষ সময়, আওয়ামী লীগ সরকার তখন ছিল ক্ষমতায়, শেষ সময় 2001-এর অক্টোবরের দিকে নির্বাচন হবে। এ সময় আমরা দেখলাম যে আওয়ামী লীগের সেই সরকারের বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রী, এমপি এরা নানা ধরনের চুক্তি, নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের অর্থনৈতিক আপনার প্রজেক্ট নিয়ে খুব দৌড়াদৌড়ি করছে। সে সময় আমি যখন চাকরি করতাম দৈনিক জনকণ্ঠের সে সময় উপদেষ্টা সম্পাদক ছিলেন মিস্টার তোয়াব খান। তো তিনি বললেন যে আমরা যখন এরকম অনেক খবর আনা শুরু করলাম রিপোর্টার হিসেবে, উনি বললেন যে এগুলোকে আমরা একটা সিরিজ আকারে চালু করি। সেই সিরিজের উনি নাম দিলেন শেষ সময়ে যা পাই, এবং এই নামে ওই সিরিজটা চালু হলো। মানে শেষ সময়ে যে যতটুকু পারছে লুটপাট করে নিচ্ছে, এই হলো সেই সিরিজটার শিরোনাম এবং মোদ্দা কথা। এবং নানা ঘটনা সেখানে কিন্তু আমরা সিরিজ আকারে বিভিন্ন রিপোর্টার নিয়ে আসতাম এবং সেগুলো আমরা প্রচার করতাম। আমি 2001 সালের কথা বলছি, আর এটা 2026 সাল। 25 বছর পরে এসে আমি ঠিক সেই একই জিনিস যেন দেখতে পাচ্ছি। একটা সরকার এসেছিল আমাদের এখানে, অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের সরকার আর কখনো আসেনি। এর আগে 1991 সালে আমরা একটা অস্থায়ী সরকার দেখেছি, নির্দলীয় সরকার দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। তারপরে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। তারপরে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। এরপর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। এই কোন সরকার নির্বাচনে নিজেরা অংশ নিত না, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিত তাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় কাজ করত। তাদের চরিত্রটা ছিল এমন যে তারা একটা নির্বাচন অনুষ্ঠান করবে 3 মাসের মধ্যে অথবা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। যদিও ফখরুদ্দিন আহমেদ সরকারটা বেশ লম্বা সময় ছিল, আগেগুলো সব 3 মাসই ছিল। 3 মাসের মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করত, এবং এই নির্বাচন করার জন্য তারা একটা ছোট মন্ত্রিসভা গঠন করত, উপদেষ্টা মন্ডলী। তারা কেবল রুটিন ওয়ার্ক গুলি করতো, আর কোনো বড় কাজ করতো না, কোনো নীতি নির্ধারণী কাজ তারা করতেন না, কেবল রুটিন কাজগুলো করতেন এবং নির্বাচনটা শেষ করে তারা চলে যেতেন। এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কিন্তু এক সময়, এবং তখন তিনিও ওরকম কেবল রুটিন কাজগুলি করেছেন, অন্য কোনো কাজ ওনাকে করতে হয় না অথবা উনি করার প্রয়োজন বোধ করেন নাই। কিন্তু এবার আমরা একটা অদ্ভুত টাইপের অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। তারা নিজেরাই দাবি করলেন তারা অনেক কাজ করবেন, তারা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করবেন, জুলাই হত্যার বিচার করবেন এবং জাতীয় নির্বাচন করবেন। ঠিক আছে, আমি ধরে নিলাম এগুলোই তাদের অগ্রাধিকার। রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য সংস্কার কমিশন হলো, তারপর ঐক্যমত্য কমিশন হলো, এখন একটা গণভোট তারা আয়োজন করছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এভাবে করা যায় কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। জুলাই হত্যার বিচার, ওটাও অত্যন্ত তড়িঘড়ি করে তারা করার চেষ্টা করছেন। এই বিচার শেষ পর্যন্ত কতটুকু কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি পাবে না সেটা নিয়ে আরেক আলোচনা, সে আলোচনা আপাতত করতেও চাই না। আরেকটা কি জাতীয় নির্বাচন, ওনারা একটা নির্বাচনের তারিখ শেষ পর্যন্ত ঘোষণা করেছেন। এই মাসের 12 তারিখে সেই নির্বাচন হবে এবং ঠিক 1 সপ্তাহ বাকি আছে। ঠিক এই সময়কে আমরা নিশ্চয়ই শেষ সময় বলতে পারি। এই শেষ সময় এসে তারা কি করছেন, একের পর এক চুক্তি করছেন, এবং প্রত্যেকটা চুক্তি বেশ বড় বড় অর্থের চুক্তি। যেমন কিছু সামরিক চুক্তি করছেন, চীন থেকে ড্রোন, মানে ওদের সঙ্গে চুক্তি করছেন তারা এখানে একটা ড্রোন কারখানা তৈরি করবেন। বিশাল ইনভলভমেন্ট, এখানে কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্ট আছে। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান তারা কিনবেন। চীন থেকে JS-10C যুদ্ধ বিমান কিনবেন। ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনবেন। দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কিনবেন। তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনবেন। যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার কিনবেন, এবং 650 কোটি টাকায় যুদ্ধ জাহাজ যে খালিদ বিন ওয়ালিদ যেটা আছে তার সক্ষমতা বাড়ানোর কাজ করবেন। মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই সবগুলির জন্য বিপুল অঙ্কের কেনাকাটা করছেন। একটা কথা মাথায় রাখবেন, এই যে সামরিক কেনাকাটা আছে না, এগুলি কোনো অডিট টডিট হয় না, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্নও করতে পারে না। 5 টাকার জিনিস আপনাকে 5 লাখ টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস 6 টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস বার্গেন করে 4 টাকায় কিনেছেন, এটা নিয়েও কোনো আলোচনা হয় না, কখনোই হয়নি, আগামীতেও হবে না। সামরিক কেনাকাটা এরকম ভাবেই হয়।
এই কেনাকাটাগুলি খুব গুরুত্বের সঙ্গে করছেন। কে করছেন? এর সঙ্গে মূলত লোককে অবশ্যই সেই বাহিনীগুলি তো আছেই, তার সঙ্গে এগুলো আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন মিস্টার খলিলুর রহমান, তিনিও এই কাজগুলোর মধ্যমণি অবস্থায় আছেন, কেনাকাটা করছেন। এই শেষ সময়ে উনি কেন কিনছেন এগুলো? এই যে শেষ সময় উনি কিনছেন, এটা পরবর্তী যে সরকার আসবে তারা কি এটা মানবে? তারা কি এটা কন্টিনিউ করবে? মানে উনি চুক্তি করে যাচ্ছেন আর কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। হয়তো উনি বলবেন আমি চুক্তি করলাম, আমি আমার কমিশন পেয়ে গেলাম, চলে গেলাম, শেষ, আলোচনা শেষ, আগামীতে যে আসবে সে বুঝবে। এগুলি কি এভাবে হবে? দেখুন, এই বিষয়টা নিয়ে খলিল সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল। আজকে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ওখান থেকে যখন বের হন তখন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে সরকারের শেষ মুহূর্তে এই যে প্রতিরক্ষা চুক্তিগুলি করছেন এটা কেন? উনি কি বলেছেন জানেন? উনি বলছেন এটা চলমান এই প্রক্রিয়া, মানে এটা অনেকদিন ধরে চলছিল, এই প্রক্রিয়ার মধ্যে চলছে, এটা কোনো সমস্যা নেই। সাংবাদিকের থেকে পাল্টা প্রশ্ন করেছিল, যদি আগামী সরকার যারা আসবেন তারা যদি এই চুক্তিগুলিকে বাতিল করে দেন, চুক্তিগুলি তারা যদি কন্টিনিউ না করেন তাহলে কি হবে? উনি কি বললেন? উনি কিন্তু জবাব দেননি, উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন এভাবে, যেটা অনুমান নির্ভর প্রশ্ন হতে পারে। অনুমান নির্ভর প্রশ্ন, অনুমান নির্ভর প্রশ্ন মানে কি? সেখানে একটা সম্ভাবনা আছে, আপনি সেই সম্ভাবনাটা জবাব দেন। উনি কোনো জবাব দেননি, কারণ আসলে ওনার কাছে কোনো গ্রহণযোগ্য জবাব নেই। কেবল এই অন্তর্বর্তীকালীন সরকারই না, রেগুলার গভর্নমেন্ট যখন সারা দুনিয়াতে যখন একটা রেগুলার গভর্নমেন্ট হয়, যখন তারা নির্বাচনের ডেট ঘোষণা করে, যখন তারা শিডিউল মানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে, তখন সাধারণত ওই যে গভর্নমেন্টে বিদায় নিবে সেই গভর্নমেন্টে কোনো ধরনের বড় চুক্তিতে যায় না, আন্তর্জাতিক চুক্তিতে তো যায়ই না। আর এটাকে রেগুলার গভর্নমেন্টও না, জনগণের ম্যান্ডেট বিহীন একটা গভর্নমেন্ট, তারা এখনই এরকম হাজার হাজার কোটি টাকার চুক্তি করা শুরু করেছেন। কেবল এটাই না, আপনারা দেখেছেন এই 1.5 বছরের সরকার, যে সরকারের বয়স আয়ু মাত্র 1.5 বছর, তারা 32 বছর, 30 বছর, 20 বছর মেয়াদি বন্দরকে দিয়ে দিচ্ছেন, বন্দর চুক্তি করছেন। সেই চুক্তি যদি আলটিমেটলি ফেল হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য ক্ষতিকর হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয়, আপনি কাকে ধরবেন? এই সবগুলো লোক তো বিদেশ চলে যাবে, এত সব বিদেশি লোক, বিদেশ থেকে ডক্টর ইউনূস তাদের আমদানি করে নিয়ে আসছেন। যদিও খলিলুর রহমান সাহেব বলেছেন, দাবি করেছেন উনি নাকি আমেরিকার নাগরিক না। যদি নাগরিক না হন, আসলে নাগরিক হওয়া না হওয়া কিন্তু বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো উনি আমেরিকায় যে বৈধভাবে থাকতে পারবেন কিনা। উনি যদি না থাকতে পারেন তাহলে গত 2 দশকের বেশি সময় উনি আমেরিকায় ছিলেন কিভাবে? উনি যদি টোটালি আমেরিকার থেকে থাকার ওনার কোনো উপযুক্ততা না থাকে তাহলে কিভাবে ছিলেন ভাই? তো এইগুলো হলো জানেন, এগুলো হলো মানুষকে লোক দেখানো না রকম অজুহাত, লেম এক্সকিউজ যাকে বলে, এগুলো দেখাচ্ছেন। দেখেন, এই খলিল সাহেব নিরাপত্তা উপদেষ্টা, মানে ওনার অবস্থান মন্ত্রীর পদমর্যাদা, মন্ত্রীর পদমর্যাদার একজন লোক, ওনাকে সর্বশেষে বিমানের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মানে বেসরকারি যে এভিয়েশন, সিভিল এভিয়েশন যে ইয়ে আছে, মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রির একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিমান, এবং সেই বিমানের যে পরিচালনা বোর্ড আছে সেই বোর্ডের উনি হয়েছেন মেম্বার, অথচ উনি একজন মন্ত্রী। কেন? ওখানে কি মজা ভাই? মজা হলো বিমান কিনতে হবে, বিমান কেনাটা আমার রকম প্রক্রিয়া এখন চলছে, এবং সেই প্রক্রিয়াগুলির সঙ্গে ওনার থাকা লাগবে। মানে মানুষের তো নির্লজ্জতার একটা সীমা আছে না, চক্ষুলজ্জ বলতে একটা বিষয় আছে, আমরা বুঝি না আমাদের এনারা কি করেন। ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি এই একজন নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদে কেন যুক্ত হলেন? এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে? উনি জবাব দিলেন কি জানেন? শুনেন, জবাব হলো দুনিয়ার সব দেশে বিমান নাই। মানে এই জবাবটা আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে দুনিয়ার সব দেশে বিমান নাই, কারণ দুনিয়ার সব দেশে যে সমস্ত এয়ারলাইন্স আছে এক একটা এক এক নাম, কোনটা সাউদিয়া, কোনটার নাম হলো এরোফ্লোট, অথবা কোনটার নাম হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স, এক একটা এক এক নাম। বিমান নামে কোনো এয়ারলাইন্স থাকার কোনো কারণও নাই। এয়ার ইন্ডিয়া আছে ইন্ডিয়াতে, তো বিমান নামে তো মানে আপনার এয়ারলাইন্স থাকার কথাও না। কিন্তু উনি কিন্তু ওই অর্থে বলছেন বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে বিমানে যে লুটপাট করা যায় এরকম পৃথিবীর আর কোনো দেশের এয়ারলাইন্সে করা যায় না, কাজে এখানে ওনাকে দরকার। সব দেশে, দুনিয়ার সব দেশে বিমান নাই। কি অসাধারণ উত্তর! মানে এই জবাব শোনার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন? আরো তো অনেক কথা আছে। দুনিয়ার কোন দেশ, সব দেশে খলিলুর রহমান নাই, দুনিয়ার সব দেশে ডক্টর ইউনূস নাই, দুনিয়ার সব দেশে আপনার শেখ বশিরউদ্দিন নাই, নাই তো, ওনারাই তো এগুলো করেন।
মানে কি বল, কার যে কোথায় লাইন বোঝা বড় কঠিন। কারণ বিমানের পরিচালনা পরিষদে আবার নির্বাচন কমিশনের যে সচিব আছেন ওনাকে নেওয়া হয়েছে। এই ভদ্রলোক নির্বাচন কমিশনের সচিব, এই মুহূর্তে নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, ওইখান থেকে এনে তাকে আবার এটার পরিচালনা পরিষদের মেম্বার করতে হবে কেন? খুঁজে দেখেন, সব রসুনের একটা তো গোড়া থাকে, গোড়াটা খোঁজা কিন্তু খুব একটা কঠিন না। তো এভাবে দেশ চলছে, এভাবে যাওয়ার আগে শেষ সময়ে কতটুকু পাওয়া যায় তার একটা প্রতিযোগিতা চলছে। আমরা জানি না আগামী সরকার এগুলোকে কিভাবে বিচার করবেন, তবে আমি আশা করব আগামী সরকার যেন এগুলো সিরিয়াসলি নেন। এবং সেই সঙ্গে এটাও আশা করব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষেত্রে যা হয়েছে, উনি কিন্তু মেয়র, ওনাকে নিয়োগ দেওয়ার জন্য ওই সময়ের যে লোকাল গভর্নমেন্ট মন্ত্রী উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব নিজে চিঠি লিখেছেন যে ওনাকে আমি চিনি, উনি খুব ভালো, সার্টিফিকেট, ওনাকে মেয়র নিযুক্ত করা হোক। ওনাকে মেয়র নিযুক্ত করা হয়েছে এবং উনি এত দুর্নীতি করেছেন, দুদক এখন ওনাকে বলেছে যে তুমি দেশ ত্যাগ করতে পারবা না। আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের পারিষদ বর্গের মধ্যে উপদেষ্টা হিসেবে যে কজন তুমুল বিতর্কিত অবস্থায় রয়েছেন তার মধ্যে নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অন্যতম, কোনো সন্দেহ নেই। এই নিরাপত্তা উপদেষ্টা সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে অসংলগ্ন এবং একই সঙ্গে নিঃসন্দেহে অনেক বেশি সন্দেহজনক। আবার এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার স্ত্রী সহ মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবকিছু কেমন যেন গোলমেলে। বিমানে কি বিশেষ কিছু ঘটছে অথবা পুরো সরকারের ব্যবস্থাপনায় বিশেষ কিছু ঘটছে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে, আরো 2 জন সহ। প্রথমে এই বিষয়ে একটু বলে নিই। রোববার রাতে তাদেরকে আটক করা হয় কেন? যে শিশু কর্মীকে নির্যাতন করা হয়েছে। নিঃসন্দেহে শিশু কর্মীকে নির্যাতন করা হলে বিমানের এমডি কেন, আমরা তো মনে করি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যে কাউকেই গ্রেপ্তার করা যেতে পারে, যদি কিনা সেটি অবশ্যই ন্যায়ভিত্তিক কোনো রাষ্ট্র হয়ে থাকে, কল্যাণমুখী কোনো রাষ্ট্র হয়ে থাকে। এই বাংলাদেশ কি তাই? উপরন্তু ডক্টর ইউনূস সরকারের গত 1.5 বছরে যা কিছু ঘটছে, কোথাও কি কোনো আইনের তোয়াক্কা আছে? আবারও বলি, শিশু কর্মী নির্যাতনের বিষয়টি নিঃসন্দেহে অমানবিক। আমরা চাই যেই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে আটক করা হোক, বিচার করা হোক। কিন্তু এই যে এমডি শফিকুর রহমান, তিনি কাদের লোক? তিনি তো এই সরকারেরই অনেক বেশি আস্থাভাজন। তার নিয়োগটি হয়েছে এমডি পদে 2024-এর সম্ভবত 4 সেপ্টেম্বর, অর্থাৎ 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর যে সরকার আসে সেই সরকারের সময়। যেহেতু আইনের কোথাও কোনো তোয়াক্কা নেই, এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, গণমাধ্যম থেকে শুরু করে 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন ধ্বংস করে ফেলা, মব ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি, বিচার ব্যবস্থাপনায় তুমুল সব বিতর্কিত কর্মকাণ্ড, মব ভায়োলেন্সের মাধ্যমে কোথাও কিছু নেই। কিন্তু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাতারাতি বিমানের এমডিকে তার স্ত্রী সহ আটক করে ফেলা হলো। আসলে কি ঘটছে আমরা একটু মিলিয়ে নেই। শুধু যে বিমানে কিছু ঘটছে তা তো নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে তো এরকম অস্বাভাবিক সব কর্মকাণ্ড ঘটছে। যেহেতু বিমানের এমডি কে নিয়ে আলোচনার সূত্রপাত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নির্বাচনের মাত্র 25 থেকে 26 দিন আগে পরিচালনা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তখন থেকে প্রশ্ন করে আসছে, কেন একজন উপদেষ্টাকে কোন সংস্থার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়? পৃথিবীর আর কোথাও কি এমন নমুনা আছে? নিঃসন্দেহে না। তাহলে অনেক কিছু প্রশ্ন বেরিয়ে আসে, প্রশ্নের উত্তর আমরা জানতে পারি। সোমবারই সচিবালয়ে যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিশেষ কোনো বিষয়ে, তখন সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তাকে ঘিরে বললেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিতে শুল্ক কমিয়ে আনার বিষয়ে বা সেটিকে কেন্দ্র করে এই সরকারের মেয়াদের একেবারে অন্তিম মুহূর্তে শেষ সময়ে
বিভিন্ন দেশের সঙ্গে যে সরঞ্জাম কেনার মানে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার যে আলোচনা বা কিছু কিছু ক্ষেত্রে বা চুক্তি, যেমন যুক্তরাষ্ট্রের সাথে 14টি বিমান কেনার যে চুক্তির প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে প্রশ্ন করা হয়। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন যেটি চলমান প্রক্রিয়া। সাংবাদিকরা পরবর্তীতে পাল্টা প্রশ্ন করলেন যে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার এসে এই চুক্তিগুলো যদি এগিয়ে না নেয়, তাহলে অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা চুক্তিতে আবদ্ধ হচ্ছে সেটি তখন কি হবে বা সেগুলো কি হবে? উত্তরে তিনি কি বললেন, এগুলো অনুমান নির্ভর প্রশ্ন। এগুলো অনুমান নির্ভর প্রশ্ন হবে কেন? এই কথাগুলোই তো গত কয়েক মাস ধরে উচ্চারিত হচ্ছে। সরকারের শেষ সময় এসে কেন বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, বিতর্কিত সব চুক্তি করা হচ্ছে, অস্ত্র কারখানা থেকে শুরু করে নানান বিষয়, নানান ধরনের উদ্যোগী ভূমিকা, বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, আরো অনেক কিছু। তাহলে নির্বাচিত সরকার এসে বিপদে পড়বে, নাকি এগুলো তারা রিভাইজ করবে? রিভাইজ করতে চাইলেই কি চুক্তিবদ্ধ অন্য রাষ্ট্রগুলো মেনে নেবে? খুব স্বাভাবিক প্রশ্ন। এগুলো অনুমান নির্ভর হবে কেন? ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হলো যে কোন দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না, এমন নানান ধরনের সমালোচনা গড়ে উঠেছে আপনি বিমানের পরিচালনা পর্ষদে জয়েন করার পর থেকে। তিনি কি বললেন, দুনিয়ার সব দেশে বিমান নাই। দুনিয়ার সব দেশে বিমান নেই এটি কোনো প্রশ্ন হলো? যেসব দেশে বিমান আছে সেসব দেশের প্রতিরক্ষা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রী কি সে দেশের বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হয়? কি ধরনের অসংলগ্ন কথাবার্তা! প্রত্যেকটা প্রশ্নের এগুলোই অনেক বেশি সন্দেহের সৃষ্টি করছে আমাদের। বিমানে তিনি যখন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সম্ভবত জানুয়ারির 15 তারিখে, আর নির্বাচনটা হচ্ছে 12 ফেব্রুয়ারি, 26 দিনে আগে বলতে গেলে, তখন তো নানান ধরনের প্রশ্ন উঠেছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে বাংলাদেশ 14টি বোয়িং বিমান, হাজার হাজার কোটি টাকার বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে তারপরে শুল্ক কমানো হচ্ছে, বা এর পেছনে আর কোনো রহস্য আছে কিনা, অথবা এসব বিমানের কেনাকাটার বিষয়গুলো তড়িৎ গতিতে করার জন্য কোনো উদ্যোগী ভূমিকা যাতে নেওয়া যায় তার জন্যই নির্বাচন কমিশনের সচিব, প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ তোয়েব এবং ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, অথবা কমিশন বাণিজ্যের এখানে কোনো বিষয় আছে কিনা, যেহেতু হাজার হাজার কোটি টাকা বিমান কেনা হবে। এর পাশাপাশি প্রতিরক্ষা সংক্রান্ত যে নানান সরঞ্জাম কেনাকাটার কথাবার্তা হচ্ছে, চুক্তি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এগুলোর ভিতরে অন্য কিছু আছে কিনা। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরি কিছু ঘটনা, চুক্তি সংক্রান্ত কিছু বিষয়। এই ডক্টর খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন, একজন বিদেশি নাগরিক হয়েও ডক্টর ইউনূসের যথেষ্ট আস্থাভাজন ব্যক্তি হিসেবে শুরুতে প্রশ্ন উঠেছিল যে তার এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সেনাপ্রধান যুক্ত আছেন কিনা বা তিনি এই বিষয়ে অবগত আছেন কিনা। তার অনেক প্রশ্ন উত্তর বেরিয়ে এসেছিল এবং তাকে কেন্দ্র করে আমাদের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূস সরকারের একটা দূরত্ব যে আগে থেকে ছিল সেটি আরো গভীরতর হলো। এবং যে বিষয়গুলো জানাতে চাই যে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভের পরে ড্রোন কারখানা তৈরি নিয়ে চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা, চীন থেকে JF-C যুদ্ধ বিমান কেনা, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনা, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার, 650 কোটি টাকায় যুদ্ধ জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার। কি হতে যাচ্ছে আসলে, কি হবে? ডক্টর খলিলুর রহমান যে উত্তরগুলো দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং একই সঙ্গে বিমানের MD